বিশ্ব রাজনীতির জটিল মানচিত্রে এক শান্তিপূর্ণ ধর্মীয় নেতার উত্তরাধিকার নির্বাচনে কিভাবে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের সংঘাতের সম্ভাবনা তৈরি করতে পারে? বিষয়টি অবিশ্বাস্য শোনালেও বাস্তবতা হচ্ছে দালাই লামার উত্তরাধিকার নিয়েই আজ চীন ও ভারতের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার শিকড় রয়েছে ইতিহাসে, ধর্মে, ভূ রাজনীতিতে এবং সর্বোপরি তিব্বতের নিয়ন্ত্রণে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। তিব্বতের ইতিহাস ও দালাই লামার গুরুত্ব। তিব্বত হিমালয়ের কোলে অবস্থিত একটি ঐতিহাসিক রাজ্য। বহু শতাব্দী ধরে নিজস্ব সংস্কৃতি, ধর্ম ও শাসন ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলেছে একটি স্বতন্ত্র পরিচয়। প্রাক মধ্যযুগীয় যুগ থেকে তিব্বত ছিল এক স্বায়ত্তশাসিত রাজ্য, যেখানে ধর্ম ও রাষ্ট্র এক সূত্রে গাঁথা ছিল। তিব্বতী বৌদ্ধ ধর্ম, যা মহাযান বৌদ্ধ ধর্মের একটি শাখা, এ অঞ্চলে বিকাশ লাভ করে এবং সামাজিক ও রাজনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ওই ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন দালাই লামা, যিনি একই সঙ্গে ধর্মীয় গুরু, আধ্যাত্মিক পথ প্রদর্শক এবং ঐতিহাসিকভাবে তিব্বতের প্রধান রাজনৈতিক নেতা। দালাই লামার পদবি প্রথম প্রতিষ্ঠিত হয় 1400 শতাব্দীতে, কিন্তু সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে 17 শতাব্দীর পর থেকে। প্রতিটি দালাই লামাকে আগের জনের পুনর্জন্ম হিসেবে বিবেচনা করা হয় এবং এই পুনর্জন্মের মাধ্যমে ধর্মীয় ঐতিহ্য ও নেতৃত্ব ধারাবাহিকভাবে রক্ষা পায়। তিব্বতের জনগণের কাছে দালাই লামা হলেন করুণা, জ্ঞান ও নৈতিকতার মূর্ত প্রতীক। তার নেতৃত্বে তিব্বত গঠিত হয়েছিল একটি ধার্মিক রাষ্ট্র হিসেবে, যেখানে বৌদ্ধ আদর্শ ছিল প্রশাসনের ভিত্তি। 1950 সালে গণচীন সরকারের অধীনে থাকা চীনা কমিউনিস্ট বাহিনী তিব্বতের ভূখণ্ডে প্রবেশ করে এবং এটিকে চীনের অবিচ্ছেদ্য অংশ দাবি করে দখল করে নেয়। ওই সময় তিব্বত ছিল একটি কার্যত স্বাধীন অঞ্চল, যেখানে শাসন ব্যবস্থা চীন কর্তৃক পরিচালিত হচ্ছিল না। তবে আন্তর্জাতিকভাবে তিব্বতের অবস্থান ছিল কিছুটা অস্পষ্ট, কারণ বড় কোনো পরাশক্তি এটিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে চীন তিব্বতকে তার ভূখণ্ডের একাংশ করে নেয়। তিব্বতের জনগণের মধ্যে চীনা দখলদারিত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে 1959 সালে লাসা শহরে এক ব্যাপক বিদ্রোহ শুরু হয়, যা চীনা সেনাবাহিনী দ্বারা নির্মমভাবে দমন করা হয়। এই সময় দালাই লামা তার অনুসারীদের নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন। ভারত সরকার মানবিকতা ও ধর্মীয় স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে তাকে এবং তার সঙ্গে আসা হাজারো তিব্বতী শরণার্থীকে আশ্রয় দেয়। ধর্মশালায় গড়ে ওঠে তিব্বতের কেন্দ্রীয় সরকার ইন এক্সাইল বা নির্বাসিত তিব্বত সরকার, যেটি আজও শান্তিপূর্ণভাবে তিব্বতের স্বায়ত্তশাসন ও সাংস্কৃতিক স্বাধীনতার পক্ষে বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছে। চীন কিভাবে তিব্বতকে দখল করে নেয় সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে, দেখে নিন। ভারত চীন দ্বন্দ্ব নতুন মাত্রা পায় এই ঘটনার মধ্য দিয়ে। প্রথমত, ভারত দালাই লামাকে আশ্রয় দেওয়ার ফলে চীন এটিকে একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে। দ্বিতীয়ত, ভারতের অরুণাচল প্রদেশকে চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে, যা সীমান্ত উত্তেজনাকে আরো জটিল করে তোলে। দালাই লামার উপস্থিতি ভারতের ভূখণ্ডে কেবলমাত্র ধর্মীয় আশ্রয়ের বিষয় নয়, এটি হয়ে ওঠে ভূরাজনৈতিক চাপের কেন্দ্রবিন্দু। বিশেষত চীনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী দালাই লামা একজন বিচ্ছিন্নতাবাদী নেতা, যিনি তিব্বতের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার চেষ্টা করছেন। অন্যদিকে ভারতের চোখে দালাই লামা মানবিকতা, আধ্যাত্মিকতা ও শান্তির প্রতীক। ভারতের অভ্যন্তরে বসে তিনি যেভাবে আন্তর্জাতিকভাবে চীনের বিরুদ্ধে কথা বলেন, তা চীনের প্রতি এক ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করে। যদিও ভারত সরকার এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য না দিয়ে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে। ভারতের ভূমিকা ও দালাই লামার রাজনৈতিক ছায়া। দালাই লামার আশ্রয় প্রাপ্তি 1959 সালে এক ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়, যা চীনা ভারত সম্পর্কের গতিপথকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দালাই লামাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন মানবিকতা ও ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে, কিন্তু এর পরিণতি হয়ে ওঠে এক স্থায়ী ভূরাজনৈতিক টানাপোড়েনে। ভারতের উত্তর সীমান্তে, বিশেষ করে অরুণাচল প্রদেশ, চীন দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল। চীনের মতে এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে দক্ষিণ তিব্বতের অংশ। এই দাবির পেছনে রয়েছে তিব্বতের রাজনৈতিক ইতিহাস এবং দালাই লামার প্রভাব। অথচ বাস্তবে ভারতের প্রশাসনিক ও সাংবিধানিকভাবে অরুণাচল প্রদেশ দেশটির একটি রাজ্য। দালাই লামার অরুণাচল সফর, বিশেষ করে তার তাওয়াং সফর, চীনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ তাওয়াংকে তিব্বতের বৌদ্ধ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গণ্য করা হয়।
এই প্রেক্ষাপটে দালাই লামা হয়ে ওঠেন ভারতের একটি নৈতিক অস্ত্র। তার অহিংস মতবাদ, মানবাধিকার রক্ষায় জোরালো ভূমিকা এবং চীনের শাসনের অধীনে তিব্বতের দুঃখজনক বাস্তবতা তুলে ধরার মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে চীনা বিরোধী জনমত গড়ে তোলেন। যদিও ভারত সরকার আন্তর্জাতিক পরিসরে এখনও এক চীন নীতি মেনে চলে, তবুও দালাই লামার আশ্রয় এবং তিব্বতী নির্বাসিত সরকারের ভারতের কার্যক্রম পরিচালনা করতে দেওয়ার মাধ্যমে পরোক্ষভাবে চীনের আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে একটি ভারসাম্য রক্ষা করে চলে। তিব্বতীদের ভারতে বসবাসের সুযোগ করে দেওয়া, তাদের নিজস্ব শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় চর্চার স্বাধীনতা বজায় রাখা সবকিছু চীনের দৃষ্টিতে একটি কূটনৈতিক চ্যালেঞ্জ। আবার ভারত এই ইস্যুকে সরাসরি আন্তর্জাতিক বিবাদে রূপ দিতে চায় না, কারণ চীনের সঙ্গে যুদ্ধ বা অর্থনৈতিক সংঘাতে জড়ানো ভারতের স্বার্থে নয়। তবে এই নরম শক্তির কৌশলে ভারত চীনকে বোঝাতে চায় যে সীমান্তের ওপারে ভারতের নৈতিক ও আধ্যাত্মিক অবস্থান রয়েছে এবং এই অবস্থান ভারত সরকার সচেতনভাবেই ধরে রাখছে। অন্যদিকে চীন বহু বছর ধরে চেষ্টায় আছে ভারতের দালাই লামার প্রতি সমর্থনকে দুর্বল করতে। তারা বারবার দাবি করেছে যে দালাই লামা একজন রাজনৈতিক বিচ্ছিন্নতাবাদী এবং তিব্বতের স্বাধীনতার নামে তিনি চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ভেতরেও কিছু নীতিগত পরিবর্তন লক্ষ্য করা গেছে। চীনের সঙ্গে উত্তেজনার সময় দালাই লামার নাম আরো বেশি করে উঠে আসে জনসম্মুখে। বিশেষ করে 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত সরকার আরো উন্মুক্তভাবে দালাই লামাকে সম্মান জানাতে থাকে। এমনকি ভারতীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে, যা অতীতে বিরল ছিল। এখন প্রশ্ন হলো, পরবর্তী দালাই লামা কে নির্বাচিত করবে? তিব্বতী বৌদ্ধ ধর্মের দর্শন অনুযায়ী প্রত্যেক দালাই লামার মৃত্যুর পর তার পরবর্তী অবতারকে খুঁজে বের করা হয় এক বিশেষ ধর্মীয় পদ্ধতির মাধ্যমে, যেখানে স্বপ্ন, ধর্মীয় চিহ্ন এবং বিভিন্ন নিদর্শনের ভিত্তিতে তিব্বতের বৌদ্ধ ভিক্ষু সমাজ তার পুনর্জন্ম শনাক্ত করে। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ এবং ঐতিহ্য নির্ভর ছিল, চীনের রাজনৈতিক প্রভাব থেকে বহু দূরে। কিন্তু বর্তমানে ভূরাজনৈতিক বাস্তবতায় এই প্রক্রিয়াকে এক ভয়াবহ দ্বন্দ্বে পরিণত করেছে। 1959 সালে দালাই লামা ভারতের ধর্মশালায় নির্বাসনে যাওয়ার পর থেকে চীন বিষয়টিকে কেবল ধর্মীয় নয়, রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রশ্নে রূপান্তর করেছেন। বেইজিং সরকার এখন বলছে তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ, তাই যে কোনো ধর্মীয় নেতার পুনর্জন্ম বা উত্তরাধিকার নির্বাচন চীনা প্রশাসনের তত্ত্বাবধানে হবে। এর জন্য তারা 2007 সালে একটি আইনি নির্দেশনাও জারি করে, স্টেট রিলিজিয়াস অ্যাফেয়ার্স বেরুয়া অর্ডার নাম্বার 5 নামে, যেখানে বলা হয় সকল ধর্মীয় পুনর্জন্ম প্রক্রিয়া সরকারের অনুমোদন সাপেক্ষে হতে হবে। অর্থাৎ চীন এখন আইন করে ঘোষণা করেছে তারা নতুন দালাই লামা বেছে নেবে, খুঁজে বের করবে না। অন্যদিকে বর্তমানে 89 বছর বয়সী 14তম দালাই লামা এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার পুনর্জন্মের সিদ্ধান্ত একান্তভাবে তিব্বতীদের এবং তার নিজস্ব। তার মতে ধর্মীয় উত্তরাধিকার কোনো রাজনৈতিক দল বা রাষ্ট্রের অধিকার নয়। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে ভবিষ্যতে তিনি ভারতে অথবা এমন কোনো স্বাধীন দেশে পুনর্জন্ম নিতে পারেন যেখানে তিব্বতীদের ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতি রক্ষিত হবে। এমনকি তিনি বিকল্প পথ হিসেবেও বিবেচনা করেছেন যে হয়তো তার পুনর্জন্ম আর হবে না, কারণ এটি সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভর করবে। এই পরিস্থিতি দালাই লামা নির্বাচনকে শুধু ধর্মীয় প্রশ্নে সীমাবদ্ধ রাখছে না, বরং তা এক ভয়ঙ্কর রাজনৈতিক উত্তেজনায় রূপ নিচ্ছে। যদি চীন নিজস্বভাবে এক সরকার অনুমোদিত দালাই লামা নির্বাচন করে এবং বিশ্বের অন্য অংশে দালাই লামার স্বীকৃত অনুসারীরা আরেকজনকে গ্রহণ করে, তাহলে দুনিয়া জুড়ে দুটি দালাই লামা তৈরি হবে। এর ফলে সৃষ্ট দ্বিধা কেবল ধর্মীয় বিশ্বাসে বিভ্রান্ত আনবে না, এটি এক প্রকার বৌদ্ধ ধর্মীয় শীতল যুদ্ধ শুরু করবে, যার ফলাফল হবে সাংস্কৃতিক বিভাজন, আন্তর্জাতিক মেরুকরণ এবং ভারত চীন সম্পর্কের চূড়ান্ত উত্তেজনা। ভারতের জন্য এটি একটি স্পর্শকাতর ইস্যু, কারণ যদি ভবিষ্যতের দালাই লামা ভারতে পুনর্জন্ম নেন, তাহলে ভারত তাকে আশ্রয় দিলে তা হবে এক প্রকার সরাসরি চ্যালেঞ্জ চীনের সার্বভৌমত্বের দাবির বিরুদ্ধে। আবার যদি ভারত কোনো ভূমিকা না নেয়, তবে তিব্বতী জনগণের মধ্যে ভারতের প্রতি আস্থা নষ্ট হয়ে যেতে পারে, যা ভৌগোলিক ও কৌশলগতভাবে ভারতের ক্ষতি করবে। চীন এই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় এবং তিব্বতের ভবিষ্যৎ নেতৃত্বকে নিজেদের অনুগত করে রাখতে চায়। এই দ্বৈত নেতৃত্বের ফলে আন্তর্জাতিক অঙ্গনেও মেরুকরণ দেখা যেতে পারে, যেমন রাশিয়া, পাকিস্তান, মধ্য এশিয়ার কিছু দেশ কিংবা আফ্রিকার কিছু চীনপন্থী রাষ্ট্র বেজিং এর মনোনীত দালাই লামাকে স্বীকৃতি দিতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো গণতান্ত্রিক দেশগুলো প্রকৃত দালাই লামার প্রতি আনুগত্য প্রকাশ করবে। এই বিভাজন কেবল ধর্মীয় অঙ্গনেই সীমাবদ্ধ থাকবে না, এটি ভারত চীন ভূরাজনৈতিক সংঘর্ষকেও আরো জটিল করে তুলবে। ভূরাজনৈতিক প্রতিক্রিয়া এবং সম্ভাব্য সংঘর্ষ। বর্তমান বিশ্বে ভারত ও চীন একে অপরের প্রতি অবিশ্বাস, প্রতিযোগিতা
এবং ছায়াযুদ্ধের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ করে লাদাখ ও অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা এখন আর নতুন নয়। 2020 সালে গালওয়ান উপত্যকার সংঘর্ষে দুই দেশের সেনারা প্রাণ হারান। এটি একবিংশ শতাব্দীতে ভারত চীন সম্পর্কের এক কালো অধ্যায় হয়ে আছে। ঠিক এই উত্তপ্ত ভৌগোলিক পটভূমিতে দালাই লামার উত্তরাধিকার নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরেকটি জ্বলন্ত স্ফুলিঙ্গ হয়ে উঠছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি চীন ঘোষণা করে যে পরবর্তী দালাই লামা পুনর্জন্ম নিয়েছেন চীনের সীমান্তবর্তী তিব্বতে নয় বরং ভারতের অরুণাচল প্রদেশে, তবে এটি কেবল ধর্মীয় প্রশ্ন থাকবে না, বরং তা পরিণত হবে একটি কৌশলগত ভূমি দাবিতে। চীন বহু বছর ধরে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত হিসেবে অভিহিত করে আসছে এবং তার মানে দাঁড়ায় এই যে চীন ওই অঞ্চলকে তাদের নিজস্ব বলে দাবি করার জন্য ধর্মীয় পুনর্জন্মের রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করতে পারে। এই দ্বন্দ্ব শুধু দুই রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকেও নতুন করে নাড়িয়ে দিতে পারে। ভারত যদি দালাই লামার উত্তরাধিকারের মাধ্যমে আঞ্চলিক ধর্মীয় নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে, তাহলে নেপাল, ভুটান ও এমনকি মিয়ানমারের মতো বৌদ্ধ প্রধান রাষ্ট্রগুলো ভারত চীন দ্বন্দ্বে পক্ষ নিতে বাধ্য হতে পারে। চীনের দিক থেকে দেখা যায় তারা যে কোনো মূল্যে তিব্বতের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, কারণ এ অঞ্চলের সাংস্কৃতিক স্বাধীনতা তাদের স্বৈরতান্ত্রিক শাসনের জন্য হুমকি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও যুক্তরাষ্ট্রের ভূমিকা। দালাই লামার উত্তরাধিকার নিয়ে যে ভূরাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তার প্রতিধ্বনি কেবল ভারত ও চীনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। বিশেষ করে যুক্তরাষ্ট্র শুরু থেকে তিব্বতের প্রতি তাদের সমর্থন জানিয়ে এসেছে। চীনের দ্বারা ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপের বিরুদ্ধে ওয়াশিংটনের অবস্থান বরাবরই কঠোর। 2020 সালে মার্কিন কংগ্রেস তিব্বতিয়ান পলিসি অ্যান্ড সাপোর্ট অ্যাক্ট নামে একটি আইন পাশ করে, যা ছিল চীনকে সরাসরি চ্যালেঞ্জ করার একটি কৌশলগত পদক্ষেপ। এই আইনে স্পষ্টভাবে বলা হয়, পরবর্তী দালাই লামা নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের চীনা হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এমনকি আইনটি আরও বলে, যদি বেইজিং জোরপূর্বক একজন দালাই লামাকে নিযুক্ত করে, তাহলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট চীনা কমিউনিস্ট কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের মতো কঠোর ব্যবস্থাও গ্রহণ করতে পারে। এই আইন কেবল একটি কূটনৈতিক বার্তাই নয়, বরং ভারতকে স্পষ্ট বার্তা দেয় যে ওয়াশিংটন ভবিষ্যতে যে কোনো দালাই লামা সংকটে ভারতের পাশে থাকবে। বাস্তবে এটি ইন্দো আমেরিকান কৌশলগত অংশীদারিত্বকে আরো মজবুত করে তোলে, বিশেষ করে যখন ভারত চীনের বিরুদ্ধে একটি নৈতিক অবস্থান নিতে চাইছে। যুক্তরাষ্ট্রের এই ভূমিকা শুধু রাজনৈতিক নয়, তারা ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার বিষয়টিকেও সামনে এনে তিব্বতের স্বশাসন দাবি করা জনমতকে আন্তর্জাতিক পর্যায়ে উজ্জীবিত করতে চায়। দালাই লামা কেবল একজন ধর্মীয় নেতা নন, তিনি ঐতিহাসিকভাবে তিব্বতের জাতিসত্তা, সংস্কৃতি ও রাজনৈতিক স্বাধীনতার প্রতীক। 1959 সালে চীন থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর তিনি হয়ে ওঠেন তিব্বতের মুক্তি আন্দোলনের মুখ। তাই দালাই লামার উত্তরাধিকার নির্বাচনের অর্থ কেবল একটি ধর্মীয় প্রথার অনুশীলন নয়, বরং এটি তিব্বতের প্রকৃত প্রতিনিধি কে হবেন সেই রাজনৈতিক প্রশ্নের উত্তরও বয়ে আনে। যে পক্ষ দালাই লামার নিয়ন্ত্রণে থাকবে, সে পক্ষ তিব্বতের উপর নৈতিক ও কূটনৈতিক কর্তৃত্ব দাবি করতে পারবে।